ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণের অনেকগুলো টপিকস আছে যেগুলো তুলনা করে পড়া যায়, এবং তুলনা করে যদি পড়া হয় তাহলে অনেক বেশি দিন মনে থাকে। তাই আমি আজকে প্রনাউন এবং সর্বনাম তুলনা করে পড়ার চেষ্টা করব। ক্লাসিফিকেশন অফ প্রনাউন এবং সর্বনামের শ্রেণীবিভাগ দুইটা একসাথে তুলনা করে দেখাবো। যদি আমরা তুলনা করে পড়ি তাহলে কত সহজে আমরা বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার একসাথে শেষ করতে পারি। প্রনাউন, আমরা জানি প্রনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড বসে। এখন আমরা খুব সহজে এটা বলে ফেলি, নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড বসে সেটাও প্রনাউন। কিন্তু আমাকে যখন বলা হয় আই, হি, ইউ, এগুলো আমরা প্রনাউন হিসেবে চোখ বন্ধ করে বলে দিই। কিন্তু আমি কি জানি যদি বলি এভরিবডি, যদি বলি হোয়াট, যদি বলি হুইচ, যদি বলি ওয়ান অ্যানাদার, এগুলো কিন্তু প্রনাউন। এটা আমি জানি কিনা? তাহলে এক বাক্যে কোনো কিছু শেষ করা যায় না। সুতরাং প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা। কিন্তু এর ক্লাসিফিকেশন গুলো যদি আমরা না দেখি তাহলে আমরা প্রনাউন সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা পাবো না। এখন ঠিক একইভাবে সর্বনাম কাকে বলে? আমরা বলে দিব বিশেষ্যের পরিবর্তে যা কিছু বসে তাকে বলা হয় সর্বনাম। প্রনাউন, পার্সোনাল প্রনাউন। এই পার্সোনাল প্রনাউনটা কি? পার্সোনাল প্রনাউনটা হচ্ছে যেগুলো ব্যক্তি বোঝায়। এক কথায় ব্যক্তিবাচক কিংবা পুরুষবাচক সর্বনামগুলোই হচ্ছে পার্সোনাল প্রনাউন। সেটা কিন্তু আমরা একইভাবে বাংলাতেও পাবো। আমরা যদি পার্সোনাল প্রনাউন কোনগুলো জিজ্ঞেস করা হয় আমরা সাধারণত বলি আই, ইউ, হি, সি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন। আর যদি ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে বলি তাহলে একইভাবে বলা যায় আমি, তুমি, সে, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক প্রনাউন। অর্থাৎ যেগুলো পার্সোনাল প্রনাউন সেগুলোই হচ্ছে ব্যক্তিবাচক প্রনাউন। এবার আসি রিফ্লেক্সিভ প্রনাউন কি? রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ শব্দটা রিফ্লেক্স কথা দিয়ে বোঝা যায়। রিফ্লেক্স অর্থ কি? রিফ্লেক্স মানে হচ্ছে প্রতিবিম্বিত করা, তাই না? তাহলে যেটা আমাকে প্রতিবিম্বিত করবে সেটাই তো রিফ্লেক্স। সুতরাং আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি যেটা একটু জোর দেওয়ার জন্য ব্যবহার করি। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আমি কাজটি নিজে নিজে করেছি, আমি অঙ্কটি নিজে নিজে করেছি, স্বয়ং প্রধানমন্ত্রী এখানে উপস্থিত ছিলেন, খোদ প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এই ধরনের কথাগুলো বলার জন্য আমরা কিছু প্রনাউন ব্যবহার করি যেগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এগুলোকে একই সাথে এমপ্যাথিক প্রনাউনও বলে, কারণ এগুলোতে সাধারণত জোর দেওয়া হয়। ঠিক যেভাবে রিফ্লেক্সিভ প্রনাউনের কথা বলেছি ঠিক একইভাবে বলা যেতে পারে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনামও হচ্ছে সেই ঠিক রিফ্লেক্সিভ প্রনাউনেরই অন্য নাম বা বাংলা নাম। আত্মবাচক সর্বনামটা কি? আত্মবাচক সর্বনাম আমরা যখন বলি, ওই যে বললাম নিজে নিজে করেছি, তাহলে এই নিজে যদি স্বয়ং তিনি উপস্থিত ছিলেন, এই স্বয়ং, খোদ তিনি উপস্থিত ছিলেন, তাহলে এই খোদ, তাহলে এই শব্দগুলো আত্মবাচক সর্বনাম। এবং অন্যদিকে এগুলোর ইংরেজি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, কিংবা আমরা যেগুলোকে মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ। রিফ্লেক্সিভ প্রনাউনের ক্ষেত্রে ইংরেজিতে চেনার একটু সহজ উপায় হচ্ছে শেষে সেলফ বা সেলফস থাকবে। যদি সিঙ্গুলার হয় সেলফ থাকবে, আর যদি প্লুরাল হয় তাহলে সেলফ থাকবে। তাহলে গেল রিফ্লেক্সিভ প্রনাউন এবং আত্মবাচক সর্বনাম। এবার আসি আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি? ডেমনস্ট্রেটিভ শব্দটা ডেমনস্ট্রেটিভ দিয়ে বোঝা যায়। ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ হচ্ছে পথপ্রদর্শক বা নির্দেশক। যেটা নির্দেশ করে সেটাই হচ্ছে ডেমনস্ট্রেট। তাহলে কি নির্দেশ করে আমরা একটু দেখি। আমি যদি বলি দিস ইজ এ বুক, আমি যদি বলি দিস ইজ এ পেন, ঠিক আছে? তাহলে এই দিস বা এটাকে যে নির্দেশ করতেছি সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ঠিক যেটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন বাংলায় ঠিক একইভাবে সেটা নির্দেশক বা নির্দেশবাচক সর্বনাম। তো বাংলায় আমরা বলি এই বইগুলো, ওই ওই ছেলেগুলো,
এই যে এভাবে বলতেছি, এগুলো হচ্ছে নির্দেশবাচক, অর্থাৎ আমি দেখাই দিচ্ছি। সেটা নির্দেশের মধ্যে কাছেও হতে পারে, আবার দূরত্ববাচকও হতে পারে, একটু দূরেও হতে পারে। যখন কাছে হয় তখন আমরা এই বলি, যখন দূরে হয় তখন আমরা ওই বলি। তো ঠিক একইভাবে ইংরেজিতে এই কাজটা করি, যখন কাছে থাকে তখন আমরা দিস ব্যবহার করি, আর যখন দূরে হয় তখন আমরা দ্যাট ব্যবহার করি ওইটার জন্য। আর দিসটা হয় সিঙ্গুলারের জন্য, এক বচনের জন্য। আর যদি দিস এর প্লুরাল করতে হয় তাও দিস হবে, তবে দিস বানানটা TSES হবে। আর দ্যাট এর প্লুরালটা হবে এটা দোস। আর ডিফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। এখন যেই শব্দগুলো দিয়ে সাধারণত অনির্দিষ্ট কিছু বোঝায় সেটাই হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। তো ইনডিফিনিট প্রনাউন কি কি হতে পারে, যেমন সামওয়ান, এনিওয়ান, এনিবডি, মানে যে কেউ, যে কোনো একজন, যে এভরিবডি, এগুলো আমরা বলতে পারি। সেগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, অর্থাৎ এক্ষেত্রে কোনো কে বলতেছে এক্স্যাক্টলি বলা যাবে না, যে কোনো একজন। তো যেটা ইনডিফিনিট প্রনাউন, ঠিক সেটাই আমরা অনির্দিষ্ট সর্বনাম বলতে পারি। অনির্দিষ্টতা বাচক যে সর্বনামটা আছে, সেটা ইংরেজিতে ইনডিফিনিট প্রনাউন। অর্থাৎ অনির্দিষ্ট সর্বনাম, কেউ, কিছু, কোথাও, এগুলো দিয়ে আমরা আসলে কিছু নির্দিষ্ট করে বলতেছি না। কেউ দিয়ে যে কেউ হতে পারে, কিছু দিয়ে যে কিছু হতে পারে, ঠিক আছে, কোথাও যে কোনো জায়গা হতে পারে, যে কোনো প্লেস হতে পারে। সুতরাং এগুলো দিয়ে আসলে আমরা নির্দিষ্ট করে বুঝাচ্ছি না, সেজন্য এটা হচ্ছে অনির্দিষ্ট, যেটা ইংরেজিতে একই সাথে বলতে পারি আমরা ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন সামওয়ান, এনিওয়ান, যে কেউ হতে পারে। ওকে, এরপরে আমরা একটু আসি ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউনটা আমরা সবাই মোটামুটি কম বেশি পারবো। কারণটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউনটা হচ্ছে প্রশ্ন করা, এটা আমরা বুঝি। তো প্রশ্ন করে আমরা কি দিয়ে প্রশ্ন করি, হু, কে দিয়ে প্রশ্ন করি, ডাব্লিউএস কোয়েশ্চেন যেগুলো আছে, হু, হোয়াট, হাউ, হুইচ, হুজ, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, এবং এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। একই সাথে বাংলায়ও কিন্তু এই সর্বনামগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। বাংলায়ও একইভাবে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম, যেটা ইংরেজিতে ইন্টারোগেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন হচ্ছে যে প্রনাউন গুলো আমরা ইন্টারোগেটিভে ব্যবহার করি, ঠিক একই প্রনাউন গুলো রিলেটিভ প্রনাউন হিসাবে ব্যবহৃত হয়। এখন বিষয়টা কি রকম, যখন আমি বলি হোয়াটস ইউর নেম, তখন এটা এই হোয়াটটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রনাউন। আমি যদি বলি হু আর ইউ, এটা অবশ্যই হুটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রনাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ দ্য ম্যান হু সেভস মি, তাহলে আমি বললাম কি এ হচ্ছে সেই লোক যে আমাকে বাঁচিয়েছে, তখন এই হু অর্থ কে ব্যবহৃত হয় না, তখন এই হু অর্থ যে ব্যবহৃত হয়। যখন এই হু অর্থ যে, হোয়াট অর্থ যা, হুইচ অর্থ যার, আবার হুইচ অর্থ যেটি, এইভাবে ব্যবহৃত হয় এবং বাক্যটা অ্যাসারেটিভ সেন্টেন্সে হয়, তখন এগুলোকে আমরা বলি রিলেটিভ প্রনাউন। ক্লিয়ার? ওকে, এরপরে যদি আমরা বলি রেসিপ্রোকাল প্রনাউন। রেসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক, মানে একে অপরের সাথে, ঠিক আছে। তো এই রেসিপ্রোকাল প্রনাউন যেটা, সেটাও বাংলায় আছে। বাংলায় সেটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। তো রেসিপ্রোকাল প্রনাউন কি, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে কি, একে অপরের সাথে, ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে। তাহলে এই পারস্পরিক সর্বনামগুলো কিন্তু আমরা বাংলায়ও ব্যবহার করি। যেমন কাজটি আমরা নিজেরা করেছি, এই যে নিজেরা করা, এটাই হচ্ছে পারস্পরিক ভাবে করা, এটাই হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। এরপরে আসি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউট শব্দটা আমরা আগেও শুনেছি। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে ডিস্ট্রিবিউটিভ শব্দটাও এই ধরনের, যে যখন আমরা কোনো কিছু ভাগ করে দেওয়ার জন্য বুঝাই সাধারণত, সেটাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলা হয়। যেমন আমার কাছে 5টি আম আছে, এই 5টি আম আমি 5 জনকে ভাগ করে দিলাম, প্রত্যেকে কতটি করে আম পেল, তাহলে প্রত্যেকে,
এর প্রত্যেকে এই যে শব্দটা বলতেছি সেটা একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেমন ইজ, এভরি, আইদার ইত্যাদি ইত্যাদি শব্দগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আমার বাংলায় বাকি যে প্রোনাউন গুলো বা বাকি যে সর্বনাম গুলো রয়ে গেল তার মধ্যে একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম হচ্ছে যেগুলো পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। যেমন আমি বলতে পারি, আমরা যদি বলি যেমন কর্ম তেমন ফল, তাহলে এই যেমন এবং তেমন একে অপরের উপর নির্ভরশীল, তাই এটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আমি যদি বলি যিনি তিনি, যিনি জজ তিনি সাহেব, তো যিনি জজ তিনি সাহেব, এখানের মধ্যে যিনি এবং তিনি আহ একে অপরের উপর নির্ভরশীল, বাক্যের মধ্যে একে অপরের উপর নির্ভরশীল, তাই এই সর্বনামটা হবে সাপেক্ষ সর্বনাম। আর আছে সাকুল্যবাচক সর্বনাম। বাংলায় একটা সর্বনাম আছে যেটা সাকুল্যবাচক রাখা হয়েছে। এই সাকুল্যবাচক মানে হচ্ছে সব, সেই সব মানে সকল, সব ইত্যাদি ইত্যাদি দিয়ে করা যায়। এরপরে হচ্ছে অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনামটা হচ্ছে আহ অন্য, অপর, অমুক ইত্যাদি যে সর্বনাম আছে সেগুলোই হচ্ছে অন্যবাচক সর্বনাম।